করি জীবনের সবচেয়ে বড় ভুলটা গত রাতে করে ফেলেছে। বাড়ি থেকে পালিয়েছিল সে, তাও গয়না সমেত। মাঝপথে রামিমটাকে ফিলিং স্টেশনে একা ফেলে গয়নাকাটি সব নিয়ে পগার পার। করি তার ব্যাগটা রামিমের হাতে দিয়ে টয়লেটে গিয়েছিল। ফিরে এসে দেখল রামিম নেই। নেই মানে কোথাও নেই। আকাশের ওই বাঁকা চাঁদও যেন তার দিকে তাকিয়ে হাসছিল। ও, এই রামিম হলো তার প্রেমিক। একা স্টেশনে রাতের অন্ধকারে প্রতারিত করি একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের জন্যে খুব সুন্দর একটা সান্ত্বনার বাণী খুঁজে ফেলল। গয়না গেলে গেছে, অসভ্যটা তাকে তো পায়নি। জীবনটা তার একটুর জন্য বেঁচে গেল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে করে সিএনজি ডাকলো। সিএনজি ঠিক করে বাসায় ফিরে এসে দেখলো বাড়ির কেউ এখনো ফেরেনি। তার পার্সটাও ওই অসভ্য নিয়ে গেছে। সিএনজিওয়ালাকে দাঁড় করিয়ে এসে পাশের বাড়িতে গেল। গিয়ে বলল আসার সময় তার পার্স চুরি হয়ে গেছে। তারপর তাদের কাছ থেকে টাকা নিয়ে সিএনজি চালককে ভাড়া মিটিয়ে বাসায় ঢুকলো এবং টিএনটি থেকে বড় ভাইয়ের নাম্বারে কল করলো। হতভম্ব গলায় বলল, তোমরা কই? তাড়াতাড়ি বাসায় এসো, বাসায় তো চুরি হয়েছে, গয়না টাকা কিচ্ছু নেই। ভাইয়া বলল, তুমি বাড়িতে? হ্যাঁ, তোমাদের সারপ্রাইজ দিতে এসেছিলাম। এসে আমি নিজেই সারপ্রাইজ। বলিস কি? আচ্ছা আচ্ছা, সাবধানে থাক, আমরা আধ ঘন্টার মধ্যেই আসছি। তারা আস্তে আস্তে করি বাসার সব এলোমেলো করে দিল। আলমারি খুলে রাখলো, আলমারির চাবি ছুঁড়ে নিচে ফেললো। আলমারির অবশিষ্ট গয়না একটা ওড়নায় বেঁধে নিচের ঘরের বড় ফুলদানিটার মাঝে লুকিয়ে রাখলো। তারপর ড্রয়িং রুমের সোফায় আসন গেড়ে বসে রিমোট হাতে টিভি অন করলো। একটু পরে বাসায় সবাই এসে পড়ল। করির বাবা কাদের সাহেব গম্ভীরভাবে বাসায় ঢুকলেন। পেছন পেছন যথাক্রমে করির বড় ভাই কাইয়ুম, মেজো ভাই কাদিন এবং ছোট ভাই কায়েশ বাসায় ঢুকলো। হতভম্ব চোখে তিন ভাই এক এক ঘরে ছুটে গেল। গিয়ে দেখলো সব এলোমেলো, তাদের আলমারিও খোলা। তবে আলমারির ভিতরটা আর দেখলো না তারা। তাদের আলমারিতে কাপড় ছাড়া কিছুই থাকে না। বাবার ঘরে ছুটে গেল। কাদের সাহেব বিছানায় বসে দরদর করে ঘামছেন। কাইয়ুম পাশে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, তোর মায়ের সব গয়না নিয়ে গেছে, সব মানে সব, একটা কিচ্ছু নেই। কায়েশ কোমরে হাত রেখে চারদিকে তাকাতে তাকাতে বলল, কথা হলো চোর বাড়িতে ঢুকলো কি করে? কাইয়ুম বলল, বাবা, রিমাকে চলে আসতে বলবো? কাদের সাহেব মেঝের দিকে তাকিয়ে হাত তুলে বললেন, না থাক, ওর ভাইয়ের বিয়ে, ও থাকুক সেখানে। কাদিন বলল, বড় কোনো অ্যামাউন্টের টাকা পয়সা বাড়িতে থাকে না বলে বড় বাঁচলাম। কাইয়ুম সাহেব আফসোস করে বললেন, টাকা গেলে যেত, তোর মায়ের গয়নাগুলো যদি বেঁচে যেত, ওগুলো তো তার শেষ স্মৃতি। ভাগ্যিস রিমার গয়নাগুলো রিমা পরে গিয়েছিল, না হয় সেগুলোও যেত। করি ট্রেতে করে বাবা আর ভাইদের জন্য লেবুর শরবত নিয়ে ঘরে ঢুকলো। মনে মনে বলল, রিমাপুর গয়নাগুলো থাকলেও আমি নিতাম না, বাবা মায়ের বলেই নিয়েছিলাম। তারপর বাবা আর ভাইদের হাতে গ্লাস তুলে দিতে দিতে বলল, আফসোস, আফসোস খুব খারাপ জিনিস। মানুষের অর্ধেক জীবন চলে যায়। চলে যাওয়া মানুষ কিংবা জিনিস নিয়ে আফসোস করতে নেই, গেলে গেছে যা। করিকে বাকিটা বলতে না দিয়ে তার তিন ভাই একসাথে সুর তুলে টেনে টেনে বলল, যা হয় ভালোর জন্যই হয়। করি ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ তাই। ধরো আমি যদি আর একটু আগে এসে পড়তাম আর চোররা বাসায় থেকে যেত, তবে আমার যে কোনো ধরনের ক্ষতি তারা করতে পারত। তোমাদের উচিত টাকা গহনার জন্য আহাজারি বাদ দিয়ে আমার সুস্থতা নিয়ে ছোটখাটো একটা পার্টি করে ফেলা। কাইয়ুম বোনের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছিস, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। করি এমনই। করি জীবনে ব্যথা আছে কিন্তু দুঃখ নেই, কারণ সে রক্তাক্ত ঘটনাগুলোকে রংধনুর 7 রঙের এক রং লাল দেখতে পায়। যেমন তার মায়ের মৃত্যুর সময় সে কলেজ পড়ুয়া, বড় ভাই কাইয়ুম মা ঘেঁষা ছেলে, মায়ের অকস্মাৎ মৃত্যুতে মুষড়ে পড়েছিল। নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনের পর দিন পাথর হয়ে ঘরে বসে থাকতো, স্তব্ধ হয়ে গিয়েছিল যেন একটা নর্নিবাক পুতুল। সেবার আর মাস্টার্স পরীক্ষা দিবে না বলে ও ঘোষণা দিল। বড় ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে করি একদিন বলেছিল, মা থাকলে রিমাপুর সাথে তোমার সম্পর্কটা কখনোই মেনে নিতেন না। সব ব্যথাই অন্য কোনো ব্যথার ঔষধ, কিংবা
সব ঔষধই নতুন কোনো জ্বালা পোড়ার কারণ, যা হয় ভালোর জন্য হয়। একথাই বড় ভাই পরীক্ষা দিল। পরীক্ষা শেষে ভালো চাকুরি পেল, রিমাকে বিয়ে করলো। যাই হোক, করিস সব কিছুরই একটা ভালো দিক খুঁজে বের করার চেষ্টা করে। এবারেও তাই করলো। রাতে নিজ হাতে রান্না করে বাবা ভাইদের নিয়ে এক টেবিলে বসে খেলো। রিমার সাথেও ফোন করে কথা বলল, আশ্বস্ত করলো রিমাকে। রিমা বলল, করি, তুই না বললি তোর পরীক্ষা, এই জন্য ভাইয়ার বিয়েতেও আসবি না বললি? এমনি বলেছিলাম, তোমাদের সারপ্রাইজ দিব বলে আগে বলিনি। ভেবেছিলাম হলুদের রাতে এসে আচমকা হাজির হয়ে তোমাদেরকে চমকে দিব। তাহলে তুই সরাসরি আমাদের বাসায় এলি না কেন? বাসায় আমার সবচেয়ে পছন্দের ড্রেসটা রাখা, তাই আগে তোমাদের বাসায় না গিয়ে বাসায় এসে ওইটা পরে তারপর হলুদে যেতে চেয়েছিলাম। করি কি সুন্দর করেছে বলল। রিমার অবিশ্বাস করার কোনো কারণ নেই। করি সোজাসুজি ভাবে কিছু করে অভ্যস্ত নয়, সবকিছু অন্যরকম আলাদা রকম করতে ভালোবাসে সে। পাগলাটে সব কাজই করি দারুণ মন দিয়ে করে। রিমা বলল, কাল তো বিয়ে, আসবি না? আসবো তো, তুমি নিশ্চিন্তে থাকো আপু। আচ্ছা। রিমার সাথে কথা শেষ করে করি ডায়েরি নিয়ে বসলো। লেখার জন্য না, ছেঁড়ার জন্য। আগুন চালিয়ে পোড়াবে বলে রামিমকে নিয়ে লেখা পাতাগুলো ছিঁড়ে রাখলো। সাথে কানে বাজবে পছন্দের গান। ফুলতোলা লাল ব্লাউজের সাথে সাদা শাড়ি পরলো। সাথে গলায় গোলাকৃতির কাঠের গয়না। গয়নায় গোটা গোটা অক্ষরে লেখা, আলগা করব খোপার বাঁধন। কচি ঠিক করতে করতে আয়নায় লেখাটার দিকে চোখ পড়তেই সে নিজের খোপা খুলে দিল। চুলগুলো স্বাধীন হয়ে তার অঙ্গে ছড়ল। মানাচ্ছে বেশ। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে ছাদের দিকে রওনা হলো সে। শুনশান পূর্ণিমা রাত, চারিদিকে জ্যোৎস্নার ঢেউ। করি ছাদের আনাচে কানাচে পড়ে থাকা পাতা জড়ো করে দেশলাই দিয়ে আগুন জ্বালল। গান বাজছে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। সাবধানে আগুনের পাশে বসতে বসতে কানে ইয়ারফোন গুঁজলো। একটা একটা করে ডায়েরির পাতাগুলো আগুনে ফেললো। কি শান্তি, কি শান্তি, মুখ শীতল করা প্রশান্তি। সবকিছু নান্দনিকভাবে করবার একটা আনন্দ আছে। করি সে আনন্দটুকু পেতে পছন্দ করে। এমন করেই আগুনের পাশে বসে তার বিভৎস এই রাত্রি নান্দনিক এক রজনী হয়ে উঠল। করেই ছাদ থেকে নামলো ফজরের আজানের সময়। কাঁদেনি সে কাঁদবে আওয়াজ করে। যেদিন বৃষ্টি আসবে সেদিন। কান্নাটা তোলা রইল। আজ রইস ভাইয়ের বিয়ে। ইবাদ কাল রাত থেকেই বাড়িটার সামনে দাঁড়িয়ে। এক চুলও নড়েনি সে। যে করে হোক মেয়েটার সাথে তাকে দেখা করতেই হবে। খুব দরকার তার, খুব। সে ভালো করে বাড়িটার দিকে তাকালো। বাড়ির নাম করির কুঠির। আচ্ছা, মেয়েটির নাম কি করি হতে পারে? হতেই পারে। বাড়ির নামগুলো সাধারণত দুই প্রকার হয়। এক প্রকার হলো শান্তিনিকেতন, খনিকালয়, মা ইত্যাদি। অন্যদিকে বিভিন্ন ভিলা, কুটির, কটেজ, প্যালেস। আর এগুলোর আগে বাড়ির মালিকের নাম কিংবা বাড়ির মালিকের সবচেয়ে প্রিয় মানুষটির নাম জুড়ে দেওয়া হয়। মেয়েটির নাম কি তবে করি? এবার মাথার হ্যান্ডস্কার্ফটা খুলে নতুন করে খুব সুন্দর করে মাথায় বাঁধতে বাঁধতে একবার ভাবলো বাড়ির ভিতরে যাবে। পরক্ষণেই মত পাল্টালো। না, ভেতরে যাওয়া ঠিক হবে না, মেয়েটা বিপদে পড়ে যাবে। তার চেয়ে বরং অপেক্ষা করাই ভালো। সে বাড়ির সামনে থেকে নড়ল না, বরং উল্টো দিকে রাস্তাটায় পায়চারি করতে লাগলো। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে। বাড়ির সামনে কোনো দোকান পাটও নেই। আসার সময় দেখেছিল গলির মুখে একটা দোকান আছে, সেখান থেকে কিছু কিনে খাওয়া যেতে পারে। এবার খানিক সামনে এগিয়ে দোকান থেকে পাউরুটির প্যাকেট আর দুটো কলা কিনলো। প্যাকেট ছিঁড়ে দাঁড়িয়েই খেতে শুরু করে দিল। তখনই করি বাড়ি থেকে বেরুলো। তবে একা নয়, সাথে বাবা আর ভাইদের সহ। রিক্সা দিয়ে চলে যাচ্ছিল। রিক্সার উপর নজর পড়তেই এবার দোকানদারকে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, তাদের বাড়িতে গতকাল কি কোনো অঘটন ঘটেছিল? হ্যাঁ, চুরি হয়ে গিয়েছিল। দোকানদার ব্যথিত। কেউ ছিল না বাসায়? না, বিয়েতে গিয়েছিল আর মেয়েটাকে ঢাকা থেকে বিয়েতে এসেছিল। এসে দেখে বাসায় চুরি হলো। আচ্ছা। দোকানদার একটু খেয়াল করে তাকালেন। একটা মানুষ শুনল চুরি হয়েছে, অথচ কি চুরি হয়েছে, কেমন করে হয়েছে কিছুই জানতে চাইল না।
এমনকি আহারে ইসরে বলেন কি জাতীয় কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বড়ই নির্বিকার এই লোক। দোকানদার ইমাদের এই নিস্পৃহতায় বড্ড বিরক্ত হলেন। এই ধরনের মানুষগুলো হয় ভয়ানক এবং নিষ্ঠুর, মানুষ খুন করতেও তারা দ্বিধা করে না। তাদের গ্রামে ছিলেন কালা ব্যাপারী। কালা ব্যাপারী এমন নির্বিকার গোত্রের মানুষ ছিলেন, এখন তিনটা খুনের দায়ে হাজতে। তাই তিনি খুবই বিরক্ত গলায় বললেন, আপনাকে তো এর আগে এলাকায় দেখিনি কখনো। ইমাদ বিচলিত হলো না, খুব স্বাভাবিক গলায় বলল, আমি এই পাড়ায় নতুন টিউশনই নিয়েছি। ওহ, তাই বলুন। তবে আপনি কিভাবে অঘটনের কথা জানলেন? আমার ছাত্র মুখ থেকে শুনেছি। তবুও দোকানদারের সন্দেহ দূর হলো না। ইমাদ আর কথা বাড়ালো না। বাড়িটি মেয়েটির বাড়ি। যত যাই হোক, দিন শেষে মেয়েটিকে এখানেই ফিরতে হবে, এইটুকু নিশ্চিত হয়ে ইমাদ রিক্সা ডাকলো। রিক্সায় বসতেই নিলয়ের ফোনটা এলো। ইমাদ রিসিভ করতেই নিলয় ভীত কণ্ঠে বলল, দীপু মরে যাচ্ছে দোস্ত, দীপু মরে যাচ্ছে। ইমাদের কোনো হেলদোল নেই, সে শুধু বলল, ও আচ্ছা। তুই কি শুনতে পাচ্ছিস আমি কি বলছি? তুই শুনতে পাচ্ছিস? নিলয় রাগে চিৎকার করে উঠল। ইমাদ স্থির শান্ত গলায় পাউরুটি খেতে খেতে বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি। নিলয় এবার দীর্ঘশ্বাস ফেলল। তুই এমন কেন ইমাদ, তুই এমন কেন? কেমন? তুই একটা পাথর। হ্যাঁ, পাথর ভালো জিনিস, পাথর আরাধ্যের। নিলয় অসহ্য হয়ে মোবাইলটা হাসপাতালের করিডোরে ছুঁড়ে ফেলল। ভেঙে চুরচুর হয়ে গেল মোবাইল। দীপু শেষ পর্যন্ত মরেনি। এবার দীপুর সাথে দেখা করতে হাসপাতালে এলো 3 দিন পর। দীপু হাসপাতালের বেডে শুয়ে অসহায় চোখে ইমাদের দিকে তাকিয়ে রইল। ইমাদ চেয়ার টেনে বসতে বসতে গলা উঁচিয়ে ডাকলো, আপনি কি একটু ভেতরে আসবেন? দীপু চাতকিনীর মতন ব্যাকুল হয়ে প্রশ্ন করতে করতে এই আধমরা অবস্থাতেও উঠে বসলো। ইমাদ কিছু বলল না। দীপু চোখ ঘুরিয়ে দরজায় তাকালো। না, তাহমিদ তো আসেনি। সে দেখলো লম্বা বেলুনির সামনে ফেলে রাখা বড় বড় বিড়াল চোখের একটা মেয়েটা ভিতরে এলো। পাতলা গোল মুখ, ভাসা ভাসা চোখ। দীপু ক্লান্ত স্বরে ইমাদকে বলল, দীপু আবার শুয়ে পড়ল। মেয়েটি কোনো ভূমিকা না করে সোজা এসে দীপুর মাথার কাছে বেডেই বসলো। ইমাদ পরিচয় করিয়ে দিল, ও হলো আমার বন্ধু দীপা, আমরা সবাই দীপু ডাকি। করি দীপার দিকে তাকিয়ে বলল, আমি করি, আপনার কাছে আমার একটু দরকার আছে। দরকার? দীপা অবাক হলো। এখনো দরকার ফুরিয়ে যায়নি তার। করি সে কথার উত্তর না দিয়ে বলল, আমিও কি আপনাকে দীপু ডাকতে পারি? দীপা বিভ্রান্ত হয়ে ইমাদের দিকে তাকালো। ইমাদ মনোযোগ দিয়ে কমলা খাচ্ছে। একটু আগে দীপার বড় খালা দীপাকে দেখতে এসে এত সব ফল ফ্রুট দিয়ে গেছেন। ইমাদ সেই প্যাকেট খুলেই কমলা খাওয়া শুরু করে দিয়েছে। ওর দিকে না তাকিয়েই বলল, উনি তোর দলেরই লোক। আমার দলের মানে? করি তাদের কথায় পাগড়া দিল। আপনার কাছে ধার চাইতে এসছি, কিছু সাহস আর দুঃখ ধার দেবেন? আপনার বড্ড সাহস, দুঃখেরও শেষ নেই। দীপা ভ্যাবলা কান্তের মতন হাঁ করে করির দিকে তাকিয়ে রইল। এই বিষণ্ণ সময়ে এত সব নাটকীয়তা তার পছন্দ হচ্ছে না। ইমাদ এখন কমলা রেখে আঙ্গুরে মন দিয়েছে। একটা বাটিতে আঙুর ভিজিয়ে রেখে টুপটুপ করে মুখে দিচ্ছে। আঙুরের দাম বেশি। দীপুর জন্য আঙুর আনার কথা সে ভাবতেই পারেনি। কমলা আনতে চেয়েছিল, দাম করলো 140 টাকা কেজি শুনেই উল্টো পথে হাঁটা ধরেছে। জিনিসপাতির দাম শুনলেই তার ইচ্ছে করে বইয়ের পাতায় ডুব দিয়ে শায়েস্তা খানের আমলে চলে যেতে। 1 টাকায় 8 মণ চাল। আচ্ছা, এই বকবকে কথা না শোনা ফ্যাচফেচে কাঁদুনি দীপুটাকে নিয়ে এসে যাবে কোথায়? দীপু বোধহয় তার মাথাটা নষ্ট করে দিয়ে এরপর শান্তি হবে। কখনো কোনো কথা শুনেছে মেয়েটা? শুনবে কেমন করে? নিজে বলেই তো শেষ করতে পারে না। কতবার সে আর নিলয় বোঝালো তাহমিদ ছেলেটা ভালো না, শুনলই না। ব্রেকআপের পর আবার মরতে বসলো। আর একটুর জন্য তার আত্মা উড়ে যাচ্ছিল। কিছু যদি হয়ে যেত দীপুর, তাও ভালো। করি নামের এই মেয়েটিকে গত 3 দিন ধরে বহু আরাধনা করার পর পেয়েছে সে। কাজিনের বিয়েতে গিয়ে বসেছিল মেয়েটা, আর সে এদিকে তার বাড়ির সামনে রাত দিন ঘুরঘুর করেছে।
দোকানদারের সন্দেহ দূর করতে মিথ্যে বলেছে এই এলাকায় টিউশনি করে, অথচ এই এলাকায় সে এর আগে। আচমকা শার্টের আস্তিনে টান পড়ায় ইমাদের চমক ভাঙল। দীপু হাত ধরে টানছে। আঙ্গুর খাওয়ায় ব্যাঘাত ঘটায় ইমাদ। মনে মনে বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেল, তবে চেহারায় সেই বিরক্তির কোনো প্রকাশ নেই। সে অস্ফুট গলায় বলল, ফুড পান্ডায় অর্ডার করলাম। দীপা ইমাদ থেকে বাটিটা কেড়ে নিল, করির দিকে বাড়িয়ে ধরে বলল, নাও করি, আঙ্গুর খাও। করি আঙ্গুরের বাটির দিকে তাকিয়ে বলল, আমি টিয়া আঙ্গুর খাই না। কালো আঙ্গুর খাও। খাই। দীপা ইমাদের হাতে বাটিটা ফিরিয়ে দিয়ে বলল, ডান দিকের পকেটটায় কালো আঙ্গুর আছে, কালো আঙ্গুর দে ওকে। ইমাদ বলল, আচ্ছা। করি আর দীপা আবার কথাই মন দিল। একটু পর দীপা আবার রুষে উঠল। ইমাদ। ইমাদ আঙ্গুর খেতে খেতে ইমাদ মুখ তুলে বলল, কি? তোকে বলেছিলাম ওকে আঙ্গুর ধুয়ে দিতে। ও আচ্ছা। ইমাদের আচ্ছা দীপুর ক্লান্তি আর বিরক্তি আরো বাড়িয়ে দিল। এত বিরক্ত হলো দীপা, শরীরটা ভালো থাকলে এখনই সে ইমাদের মাথা ফাটিয়ে দিত। ইমাদ চেয়ার ছেড়ে উঠল, আর একটা বাটিতে কালো আঙ্গুর ধুয়ে হেঁটে এসে করিকে দিয়ে গেল। করি বলল, ধন্যবাদ। ইমাদ ফিরে এসে আবার চেয়ারে বসলো। এবার সে আনারের প্যাকেটের দিকে হাত বাড়ালো। তার খাওয়ায় ফের ব্যাঘাত ঘটল আধা ঘন্টা পরেই। এবার করি ডাকলো, উঠে এসে বলল, আমি আসছি। ইমাদ ধীর গতিতে উঠে দাঁড়ালো। আচ্ছা। করি দীপার দিকে তাকিয়ে হাত নাড়ল। টাটা। দীপা বলল, তোমায় যেতে দিতে ইচ্ছে করছে না। তাই? দীপা উপর নিচ মাথা নাড়ল। একদম তাই, আবার এসো। করি তার কানের কাছে বেনুনিতে গোজা ফুলটা খুলে দীপার কানের কাছে গুজে দিল। হেসে ফেলল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নট অ্যাট অল। করি ডাক দিকে হাতটা প্রসারিত করে সুর তুলে বলল, তারপর দরজার দিকে এগুলো। ইমাদও করিকে এগিয়ে দিতেই পেছন পেছন যাচ্ছিল। দীপা পিছু ডাকলো। ইমি। ইমাদ ঘাড় ঘুরতেই দীপা বলল, আই লাভ ইউ দোস্ত। ইমাদ খেয়াল করলো দীপুর আগেই সেই ক্লান্ত স্বর এখন কিছুটা সতেজ। সে তার স্বভাব সুলভ নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা। দীপা সাথে সাথে সাইডে থাকা টেবিল থেকে স্টিলের গ্লাসটা ইমাদের দিকে ছুঁড়ে ফেলল। শালা, আরেকবার আচ্ছা বলে আমি আবার হাত কাটবো। ইমাদ সেদিকে না তাকিয়েই হেঁটে করিডোরের দিকে চলে গেল। নিচে নেমে করিকে একটা রিক্সা ঠিক করে দিল। করে রিক্সায় উঠে চলে গেল। ইমাদ কিছুটা সামনে হেঁটে একটা অটোতে উঠল। ড্রাইভারের পাশের সিটটায় বসতেই অবাক হয়ে দেখল করির রিক্সাটা একটু সামনে গিয়েই থেমে গেছে। রিক্সা এদিকেই ফিরে আসছে আবার। করির রিক্সাটা এসে ওর অটোর সামনেই থামল। করি হুট তোলা রিক্সার মাঝ থেকে মাথা বের করে ইমাদকে বলল, আপনি এখন শান্ত হতে পারেন, আপনার বন্ধু ঠিক হয়ে যাবে। আমি তো শান্তই আছি। তাই? জি। করি অনেকক্ষণ চুপ করে ইমাদের দিকে তাকিয়ে রইল। তারপর এক সময় বলল, আপনি আমাকে যাওয়ার সময় ধন্যবাদটুকুও বলেননি। আপনি স্বাভাবিক অবস্থায় নেই, এতটা অশান্ত হবেন না। দীপু এখন থেকে ভালো থাকবে। ইমাদ ব্যস্ত ভঙ্গিতে অন্যদিকে মুখটা ঘুরিয়ে অটো চালককে বলল, ভাই চলুন। কলিং বেল বাজতেই বেলা দোতলার বারান্দা থেকে নিচে উকি দিল। ইমাদকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মুবিনকে ডাকলো। মুবিন, স্যার এসেছেন, নিচে গিয়ে গেট খোল। মুবিন সোফার উপর চিত হয়ে শুয়ে রুবিক্স কিউব মেলাতে মেলাতে বলল, তুই খোল, স্যারটা কি আমার একার? তুই অনেক কিছু বুঝিস না মুবিন, যা গিয়ে গেট খোল। মুবিন না উঠেই বলল, কি বুঝি না আমি সবই বুঝি। বেলা বিরক্ত হয়ে বলল, কথা বাড়ালো না আর। নিচে গিয়ে গেট খুলে ইমাদকে সালাম দিল। ইমাদ গেটে ঢুকতে ঢুকতে বলল, ওয়ালাইকুম আসসালাম।
মবিন আর মিলা ভাই বোন, দুজন 10ম শ্রেণীতে পড়ে। মবিন বছর খানেকের বড় হলেও একই ক্লাসে 2বার থাকায় এখন দুজন সহপাঠী। ইমাদ তাদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পড়ায়। মিলা খুব মনোযোগী ছাত্রী, পড়াশোনায় অসাধারণ, অধ্যাবসায়ী, শান্তশিষ্ট মেয়ে। উল্টো দিকে মবিন দুরন্ত এবং উদ্যত, পড়াশোনায় কোনো মন নেই। দুজনকে একসাথে পড়াতে গিয়ে ইমাদকে হিমশিম খেতে হয়। দেখা যায় মিলার যে চ্যাপ্টারটা 1 সপ্তাহে শেষ হয়ে যায়, মবিনের জন্য তা বারবার পুনরাবৃত্তি করতে হয়। ইমাদ তাদের মায়ের সাথে এই বিষয়ে কথা বলেছিল আন্টি, মিলা আর মুবিনকে আলাদা পড়ালে ভালো হয়। দুজনের পড়া আয়ত্ত করার ক্ষমতা ভিন্ন। একসাথে পড়ালে মুবিনের জন্য হয় মিলা পিছিয়ে থাকবে, নতুবা মুবিন পড়া বুঝবে না। তাদের মা মিসেস শিল্পী জবাবে বললেন, তুমি একসাথেই পড়াও, মিলা এমনিতেই পারবে। তুমি মুবিনের দিকে নজর দাও। ইমাদের এরপর আর কিছু বলার থাকে না, তাই সে বলেও নি। ইমাদ মিলাকে বলল, মুবিন কোথায়? ভেতরেই। আমি এসেছি জানে না? মিলা মিথ্যে বলল, না স্যার, ওর আসলে মাথা ব্যথা করছিল তো, তাই শুয়ে আছে, আমি ভয়ে ডাকিনি। ইমাদ টেবিল থেকে উচ্চতর গণিতের বইটা টেনে এনে বলল, যাও ডেকে নিয়ে এসো। মিলা ঘরে গিয়ে মুবিনকে বলল, স্যার ডাকেন, এখনো আসিসনি কেন তুই? তোর জন্য আমাকে মিথ্যা বলতে হয়েছে। কে বলেছে তোকে মিথ্যা বলতে? মিলা ভাইয়ের হাত টেনে ধরে ভাইকে সোফা থেকে টেনে তুলল। প্লিজ চল, সময় নষ্ট হচ্ছে। স্যার 1 ঘন্টার বেশি 1 মিনিটও পড়ান না। কেন, তোর কি ওনার সারা দিনটা 24 ঘন্টা পড়তে ইচ্ছে করে? হ্যাঁ, বাজে কথা বলবি না, চল। যাব না। কি করবি? উফ, কিছুই করব না, অনুরোধ করছি, প্লিজ চল। মুবিন গায়ে গেঞ্জি চড়াতে চড়াতে বলল, যা তুই, আমি আসছি। না, তোকে না নিয়ে যাব না। মুবিন মুখ দিয়ে বিরক্তির শব্দ করে আগে আগে চলল। মিলা মুবিনের পেছনে পেছনে এসে চেয়ারে বসলো। ইমাদ মাঝে, দুইজন দুই দিকে চেয়ারে। সে ঠান্ডা চোখে মুবিনের দিকে তাকালো। বাড়ির কাজ করেছো? না। কেন করনি? মুবিন বলল, এমনি। ইমাদ টিউশনিটা ছেড়ে দিত। বাজে ছাত্রদের পড়ানো চাই, বেয়াদবদের নয়। কিন্তু টাকা, এখানে হেরে যেতে হয় ইমাদদের। সে মুবিনের সাথে কথা বলা বাদ দিয়ে মিলার দিকে তাকিয়ে বলল, আজকে কোন চ্যাপ্টার করবে? ত্রিকোণমিতি করি স্যার। ইমাদ দুজনের ব্যবহার দেখে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। আপন ভাই বোন দুজন, অথচ দুজনের মাঝে কত তফাৎ। ইমাদ স্বভাব সুলভ ভাবেই বলল, আচ্ছা। খাতা খুলে অঙ্ক কষতে কষতে তার হঠাৎ মনে হলো বড় আপু ছাড়া এই প্রথম সে কারো কাছে ধরা পড়ে গেল। করি, মেয়েটা তার মনের ছটটা বুঝে ফেলল। দীপুর জন্য আসলেই সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। এত ভালো একটা মেয়ে দীপু কথা একটু বেশি বলে, এই যা। এই এত ভালো মেয়েটার সাথে এমন হতে হলো। তাহমিদকে শায়েস্তা করতে পারলো না। ওই তাহমিদই কি সব জীবনে? এই যে ওরা বন্ধুরা কি কেউ নয়? তাহমিদ না থাকলে মরে যেতে হবে? পরিবার আর বন্ধুদের নিয়ে থাকা চাই না? কিন্তু করিকে কেন তার ভিতরের ছটটা মুছে ফেলতে হবে? তার বুকের গহীরের ছটটুকু একমাত্র তার বড় আপুই বুঝতে পারে। এইটুকুই যথেষ্ট নয় কি? তার অতি মূল্যবান অনুভূতিগুলো কেউ বুঝুক, সে তা চায় না। বড় আপুর বুঝে ফেলাতেও সে মাঝে মাঝে বিরক্ত হয়। আর কোথাকার কোন অচেনা একটা মেয়ে তাকে বলে গেল বিচলিত হবেন না। আনমনেই মুচকি হাসলো ইমাদ। মনে মনে বলল, না, এতটা সহজ হতে দেবে না সে নিজেকে। করিকে নিয়ে আকাশ পাতাল সব ভাবতে ভাবতে আচমকা সে খেয়াল করলো কলম চলছে না তার। সূত্রগুলো সব তালগোল পাকিয়ে গেছে। বইয়ের পাতা উল্টে সূত্র দেখে নিল একবার। সূত্র বসিয়েও অঙ্কটা মেলাতে পারছে না, কিছুতেই পারছে না। মুবিন হঠাৎ বলে উঠল, স্যার দিকে আটকে গেলেন? হ্যাঁ। ইমাদ মুবিনের দিকে স্বাভাবিকভাবে তাকালো। মুবিনের মুখে ঠাট্টা মিশ্রিত হাসি। মিলা ইশারায় ভাইকে চুপ থাকতে বলল। মুবিন অঙ্ক গাইডটা খুলে সেই অঙ্কটা খুঁজে বের করে ইমাদের সামনে দিল। বলল, নিন স্যার, আপনার হেল্প হবে। ইমাদ মিলার দিকে তাকিয়ে বলল, কেমিস্ট্রি বই বের করো।
মিলা তাড়াতাড়ি করে মুবিনের খুলে রাখা গাইডটা নিজের কাছে টেনে নিয়ে বন্ধ করলো। রসায়ন বই খুলতেই ইমাদ বলল, কোন চ্যাপ্টার পড়বে? মিলা কিছু বলার আগেই মুবিন ঠেস দিয়ে বলল, স্যার আপনি বলেন কোন চ্যাপ্টারে ভালো প্রস্তুতি আছে আপনার, না হয় আবার আটকে যাবেন। ইমাদ মুবিনের দিকে আর তাকালো না, মিলাকে বলল, তোমাদের আম্মু বাসায় আছেন? মিলা ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, না স্যার। আচ্ছা, আমার আজ মাথা ধরেছে, আমি আসছি। ইমাদ উঠে চলে গেল। বাইরে বেরিয়েই সে তাদের মায়ের নাম্বারে কল করে জানিয়ে দিল সে আর তাদের পড়াবে না। গত মাসের বেতনটা যেন বিকাশ করে দেন। ইমাদ বেরিয়ে যেতেই মিলা মুবিনের উপর চড়াও হলো। এভাবে বলার কি দরকার ছিল তোর? যা সত্য তাই বললাম, অঙ্ক মেলাতে পারছেন না আবার ভাব ধরেন। শোন, স্যার অনেক ভালো। স্যারের জায়গায় আমি হলে তোকে মেরে বসতাম। স্যার ভালো বলেই চুপচাপ উঠে চলে গেলেন। ভালো বলে চলে গেলেন না? হ্যাঁ, ওনার টাকার দরকার তাই চুপচাপ চলে গেলেন। আমরা পে করি, ওকে? পে তো সব টিচারকেই করা হয়, তবুও তোর জন্য কেউ টেকে? ইমাদ স্যারও আর আসবেন না, দেখে নিস। না হলে না আসবে। হ্যাঁ, তুই তো এটাই চাস, কোনো টিচারকেই তোর পছন্দ হয় না। ভুল বললি, আমার যে টিচারকে পছন্দ হয় সেগুলো তোর পছন্দ হয় না। হবে কি করে? তুই নিজে যেমন ফাঁকিবাজ, তেমন ফাঁকিবাজ টিচারই তোর পছন্দ হয়। ইমাদ স্যার চলে যাওয়ায় এত ভয় কেন তোর? হ্যাঁ, প্রেমে টেমে পড়লি নাকি? একদম বাজে কথা বলবি না, আমি এমন নাকি? বিস্ময়ে রাগে মিলার চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। মুবিন বুঝলো এবার বেশি বেশি বলে ফেলেছে। সরি। তোর সরি প্লিজ তোর কাছেই রাখ। সামনে পরীক্ষা, তোর জন্য এই মুহূর্তে টিচার হারালে আমার রেজাল্ট খারাপ হবে। আর এরকম করে করে তোর জন্য আমিও জীবনে কিছু হতে পারবো না। তো মা বাবাকে বল তোর জন্য আলাদা টিচার রাখতে। আমার সাথে পড়িস না, তুই তো সাধু সাধু টিচারের কাছে পড়িস। মিলার গলার স্বরটা নেমে এলো, কান্না মিশ্রিত গলায় বলল, মা বাবার কাছে আমার কোনো মূল্য নেই মুবিন, ওদের শুধু তোকে দরকার। তাদের ডিভোর্সের পর দুজনেই শুধু তোকেই নিজেদের কাছে রাখতে চায়। দেখিস না তুই, আমাকে না বাবা রাখতে চান আর না মা। সেখানে আমার পড়াশোনা নিয়ে ওদের মাথা ব্যথা থাকতে যাবে কেন? মুবিন আমতা আমতা করতে লাগলো। মিলাও ঘর থেকে বেরিয়ে গেল। নিচের ঘরে এসে কেঁদে ফেলল সে। পৃথিবী কত অদ্ভুত। করি নাস্তার টেবিলে বসে বলল, বাবা আমি এই সেমিস্টার ড্রপ দিতে চাই। কাদের সাহেব খেতে খেতে বললেন, হঠাৎ? এমনি একটা ব্রেক দরকার, না করো না বাবা। কাদের সাহেব কিছু সময় ভেবে বললেন, আচ্ছা। নাস্তা করা শেষে করি নিজের ঘরে বসে চা খাচ্ছিল। কাদের সাহেব এসে পাশে বসলেন। করি বলল, চা খাবে বাবা? আনবো। নিয়ে আয়। করি বেডসাইড টেবিলে নিজের আধ খাওয়া চা সহ কাপ নামিয়ে রেখে বাবার জন্য চা করে নিয়ে এলো। কাদের সাহেব জানালা দিয়ে আকাশ দেখছিলেন। সেই ঘনিয়ে আসা কালো মেঘের আকাশের এক ফোকরে এক কাপ চা সহ একটা হাত ওকে দিল। কাদের সাহেব আকাশ দেখতে দেখতেই বললেন, তুই খেয়ে নে, আমার খাওয়া হয়ে গেছে। করি বেডসাইড টেবিলে রেখে যাওয়া নিজের চায়ের কাপটায় চোখ দিল। বাবা তার বাকি চাটুকু খেয়েছে দিয়েছেন। সে বাবার পাশে বিছানায় বসতে বসতে বলল, নাও তুমি একটু খেয়ে দাও, তারপর আমি খাচ্ছি। সিগারেটের গন্ধ করবে, তুই খেতে পারবি না। করুক, আমি সিগারেট ছেড়ে দেব। যখন দেবে দিও, এখন চায়ে একটা চুমুক দাও। করির গলার স্বর কঠিন। কাদের সাহেব চায়ের কাপটা হাতে নিয়ে পুরো এক কাপ ধোয়া ওঠা গরম চা এক টানে সাবার করে দিল। পুরা ঠোঁট আর জিহ্বা নিয়ে তিনি বললেন, বললাম তো সিগারেট ছেড়ে দেব। করি বলল, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমি কখনো মিথ্যে বলি না। বাবা মায়েরা সবচেয়ে বেশি মিথ্যা বলে, আর ওদের মিথ্যেগুলো সত্য থেকেও বেশি সুন্দর আর আদর আদর। কাদের সাহেব মেয়ের দিকে ঘুরে বসলেন। তুই আমায় কেমন মিথ্যে বলিস? কেমন বলতে? করির ঠোঁট হাসি হাসি। কেমন বলতে, বেশি না কম?
কম কম বলি, বেশি বেশি মিথ্যে বলি না। কাদের সাহেব মেয়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিলেন, অসহায় হয়ে বললেন, সত্যি কথা বলতো, সেদিন যে তুই একটা ছেলের কথা আমায় বলেছিলি, ওটা কি মজার ছলে বলেছিলি নাকি আমি রেগে যাওয়া মজা বলে চালিয়েছিস? করি ঠোঁটের কাছে হাত নিয়ে অভিনয় ভঙ্গিতে শব্দ করে হেসে উঠল, যেন কোনো শিশুর ঝুনঝুনির শব্দ। পুরো ঘরটা তার হাসির শব্দের সাথে ঝনঝন করে উঠল। সে হাসতে হাসতেই বলল, ও বাবা, তুমিও না পারো। তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি প্রেম করলে তোমাকে এসে বলতে পারতাম? মেয়েরা বাবাকে এসব বলতে পারে? প্রেম টেম করি না বলেই মজা করে বলতে পেরেছিলাম। এই ধরনের মজা আর কোনোদিন করবি না, আর কখনো না, নেভার। কাদের সাহেব ক্রোধের গলায় বললেন এবং বলতেই থাকলেন। বলতে বলতে উঠে চলে গেলেন। করি জানালা দিয়ে বাইরে তাকালো। মেঘগুলো হালকা হয়ে পৃথিবীতে নেমে আসছে। বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে যোগ হলো ঘূর্ণি হাওয়া। করি বিড়বিড় করে উঠল, আমি কখনো মিথ্যা বলি না বাবা, আমি শুধু কুৎসিত সত্যগুলো চাপা রাখি। করি কাঁদছে। বৃষ্টি এলেই সে কাঁদবে বলেছিল। নিলয় আর ইবাদ একই মেসে একই রুমে থাকে। ইবাদের চৌকিটা জানালা ঘেঁষে রাখা। বৃষ্টির ছাটে চৌকির চাদর আর নীল শার্টে ঢাকা ইবাদের পিঠ ভিজে যাচ্ছে। নিলয় বলল, জানালা লাগিয়ে নে না। ইবাদ জানালার গ্রিলে পিঠ ঠেকিয়ে বসে আছে। তার চোখ দুটো বন্ধ। বন্ধ চোখের পাতার ভিতরে বারবার দীপুর মুখটা ভেসে আসছে। দীপু এখন কি করছে? সে ডাকলো, নিলয়। নিলয় বিছানায় আটা মশারির ভেতর থেকে মাথা বের করে বলল, ইয়েস। তোর কোনো কাজ আছে এখন? না, 12টা পর্যন্ত ফ্রি। তাহলে চল একটু ঘুরে আসি। কই যাবি? ইবাদ ততক্ষণে বিছানা ছেড়ে নেমে গেছে। জানালা টেনে বন্ধ করে দরজার দিকে যেতে যেতে বলল, তোর ছাতাটা নিয়ে আয়, আমারটা ভেঙে গেছে। নিলয় ঝিমোতে ঝিমোতে ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টাঙানো দড়ির দিকে উঠে গেল। এলোমেলো কাপড়ের স্তূপ থেকে নিজের একটা শার্ট টেনে গায়ে চড়ালো। দেওয়ালে আটা পেরেক থেকে লম্বা হাতলের ছাতাটা নিয়ে ইবাদের পেছন পেছন বেরোলো। ইবাদ বিল্ডিংয়ের কার্নিশের নিচে দাঁড়ানো। নিলয় এসেই একটা রিক্সা ডাকলো। হুট ফেলে দুজন রিক্সায় উঠল। নিলয় ছাতা ধরে রাখলো। ইবাদ হাতের ভাঁজে হাত গুটিয়ে বসে রিক্সা চালককে হাসপাতালে যেতে বলল। নিলয় বলল, ও, দীপুর কাছে যাচ্ছি। ইবাদ চুপচাপ বৃষ্টি দেখছে। সে নিলয়ের কথায় শুধু মাথাটা উপর নিচ নাড়ল। ছাতা চুপসে পড়া পানিতে আধ ভেজা হতে হতে দুই বন্ধু হাসপাতালে গিয়ে পৌঁছলো। সেখানে দীপার মায়ের সাথে তাদের দেখা হয়ে গেল। ইবাদ দীপার মাকে সাথে নিয়ে রিসেপশনে খানিকক্ষণ কথা বলল। তারপর উপরে দীপার কেবিনে গিয়ে পড়ল। দীপা দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল। ঘাড় ঘুরিয়ে ইবাদ আর নিলয়কে দেখে হাসার চেষ্টা করলো। ইবাদ বলল, দীপা উঠে বসে বলল, আম্মু কোথায়? নিলয় বলল, আন্টির সাথে দেখা হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছেন। দীপাকে নিয়ে ওর দুজন নিচে নেমে এলো। ইবাদ দীপার মাকে বলল, আন্টি, দীপু আমাদের সাথে আসুক। তোমরা পৌঁছে দিবে বাসায়? তিনি খানিক বিভ্রান্ত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। দীপার মা যেতে চাইলেন না। নিলয় জোর করে একটা রিক্সা ডেকে দীপার মাকে উঠিয়ে দিল। এরপর ফিরে এসে চোখে প্রশ্ন নিয়ে ইবাদের দিকে তাকালো। ইবাদ বলল, কি? নিলয় জানতে চাইল, আমরা হেঁটে ফিরবো, পারবি না হাঁটতে? দীপার দিকে তাকালো ইবাদ। ওরা তিনজন হেঁটে বাড়ি ফিরছে। নিলয় আর ইবাদ একটা ছাতার নিচে হাঁটছে। দীপা ওদের সামনে। দীপা একা একা ভিজছে আর দুলতে দুলতে হাঁটছে। ইবাদ পেছনে থাকায় দীপার চেহারাটা ঠিকঠাক দেখতে না পারলেও সে জানে তাহমিদ ছাড়া দীপু যদি আর কিছু পাগলের মতো ভালোবেসে থাকে তাহলে বৃষ্টি। বৃষ্টি এলেই সে কেমন উথাল পাথাল হয়ে যায়। দীপার বারান্দায় বসার আয়োজনটা বেশ। মেঝেতে বড় বড় 3-4টে কুশন বিছানো। হেলান দিয়ে বসার জন্য ছোট ছোট কুশনও রাখা। চারিদিকে ফুলের টব।
নিলয় আর ইবাদ আরাম করে বসে আছে। দীপা মাথায় টাওয়াল বেঁধে বারান্দায় এসে বসতে বসতে বলল, আমি বোধহয় তাহমিদের চেয়ে ঝড় বৃষ্টিকেই বেশি ভালোবাসি। শুধু শুধু মরতে যাচ্ছিলাম, মরে গেলে আর কখনো বৃষ্টিতে ভেজা হতো না। নিলয় ইবাদের দিকে তাকালো। ইরাদের ঠোঁটের কোণায় শিশির করার মতো ছোট প্রায় নাইনাই একটি হাসি লেগে আছে। নিলয় ওর দিকে তাকাতেই হাসিটা মুছে ফেললো চট করে। নিলয় হেসে ফেললো, বলল, হিমির বাচ্চা বহুত শেয়ানা। দীপা ইবাদের গাল টেনে দিতে হাত বাড়ালো। ইবাদ দূরে সরে গেল। গম গম করা গলায় পড়ল,